আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। বিকেলে শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির ইচ্ছায় বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের। উপস্থিত থাকবেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার পর শপথ নেয়ার অপেক্ষায় 297 জন। আগে এমপিদের শপথ পড়াতেন স্পিকার, এবার পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বঙ্গভবনের পরিবর্তে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ জানানো হয়েছে সার্কের 7 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের। ভারত থেকে আসবেন লোকসভার স্পিকার ওম বিড়লা আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। হেয়ার রোডে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বাসভবন। বরাদ্দ করা হয়েছে 50টি গাড়ি। বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনে শপথ কেন, তার ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন। এদিকে সচিবালয়ে বিদায়ের সুর উপদেষ্টাদের। প্রস্তুতি চলছে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণের। এদিনও অফিস করেছেন কয়েকজন উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা জানান শপথের দিন পর্যন্ত তারা দায়িত্ব চালিয়ে যাবেন। যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবেন। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল। দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা জানি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়নি। উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব পালিয়ে নয়, দায়িত্ব শেষ করেই নেদারল্যান্ডে ফিরে গেছেন। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন। ও তো বলেছে যে আবার দেশে ফেরত আসবে। তিনি আরও জানান উপদেষ্টাদের কারও বিএনপির মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা নেই। সবশেষ আওয়ামী লীগের মন্ত্রিসভায় সদস্য ছিলেন 44 জন। বিএনপির মন্ত্রিসভায় কতজন থাকবেন তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে ক্যাবিনেট সূত্র বলছে এ সংখ্যা 40-এর নিচে হতে পারে, কারণ বড় মন্ত্রিসভার খরচ বেশি। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা বলে দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া সরকার 90% সফল বলেও মনে করেন তিনি। বলেন, দেশে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, সংস্কার, জ্বালানি খাতে দুর্নীতি কমিয়ে আনা ও রিজার্ভ বৃদ্ধি ছিল অন্যতম সফলতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। শফিকুল বলেন, অতীতে এত সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আসছে সংসদ একটি শক্তিশালী বিরোধী দল পাবে বলেও আশাবাদ জানান তিনি। মন্ত্রিপরিষদের শপথ শেষে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত কাজে ফিরবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। একটা
বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে 41st টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। অভিজ্ঞতা আর তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদে মধ্যম সারির জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় দলের পোড় খাওয়া নেতা, বিশেষজ্ঞ আর দীর্ঘদিনের মিত্রদের মধ্য থেকেও কয়েকজন মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার কথা। বিএনপির নতুন মন্ত্রিসভা কেমন হতে পারে সেই ধারণা দিচ্ছেন মইনুল আহসান। তারেক রহমান ম্যাজিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। দেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা থাকছেন সেই তালিকায়, এ নিয়ে আলোচনা দেশ জুড়ে। বিএনপি নীতি নির্ধারকরা আভাস দিলেন দলের অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটবে মন্ত্রিসভায়। গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়রদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু। মন্ত্রিসভায় থাকতে পারেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, অভিজ্ঞ তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। সাবেক ছাত্রনেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, অনিন্দ ইসলাম অমিত, পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াদুদ ভুইয়া সহ বেশ কয়েকজনের নাম। সংসদীয় যিনি নেতা জনাব তারেক রহমান, ওনার উপরে ছেড়ে দিই, উনি অনেক চিন্তাভাবনা করেই দায়িত্বটুকু দিবেন, কাকে কোন দায়িত্ব দেন। দেশটাকে তো নতুনভাবে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সংসদ নির্বাচনে অংশ নেননি দলের এমন গুরুত্বপূর্ণ কয়েকজনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় রাখা হবে। এর মধ্যে আছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলো। দলের নারী নেতৃত্বের কয়েকজনও থাকছেন মন্ত্রিসভায়। নাম শোনা যাচ্ছে আফরোজা খান রিতা, শামা ওবায়দের। এছাড়াও আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা জোট নেতাদের দু একজন থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আলোচনায় আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নাম। আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে, দেশে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। জানা গেছে মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলার প্রতিনিধি রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ের পর তার এ পদক্ষেপকে সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সন্ধ্যায় প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান। এরপর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবার কথা রয়েছে তার।